রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবারও আজ একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আজ হচ্ছে শুক্রবার আর আমি সকাল থেকেই আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আজকের যে টাইটেল সেটা হলো ভুল করে ভয় না পেয়ে ভাবুন শেখার একটা সুযোগ পেয়েছেন। এই কথাটা কিন্তু ছোট থেকে বড় আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ছোটরা তো ভুল করে, বড়রাও কি ভুল করে না? আমরা বড়রাও কিন্তু অনেক সময় ভুল করে থাকি, জেনে বা না জেনে। আর আমরা বড়রা যখন নিজের ভুলটা নিজে ধরতে পারি তখন কিন্তু মনে ভীষণই পস্তানি হয়, মনে ভীষণ কষ্ট হয়, মনে হয় আমি এই ভুলটা করতে পারলাম, কি করে করলাম। মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, মনে হয় আমি বোধহয় খুবই অন্যায় করে ফেলেছি। কিন্তু আমি বলবো এমনটা ভাবার কোনো কারণ নেই। মানুষ মাত্রেই তো ভুল করে, আমরা তো মানুষ, ভুল করতেই পারি। ভুল হয়েছে, নিজেকে শুধরে নেব, আবার পরবর্তীতে যাতে এমন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখব। আর ভুল করেছি বলেই না শেখার আর একটা সুযোগ পাচ্ছি। একটা ভুল করলেই তবেই নতুন কিছু কিন্তু শেখা যায়। যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন বৃহস্পতিবারের যে আলপনাটা ছিল, প্রথমেই নাতা ভিজিয়ে এনে আলপনাটা মুছে নিলাম। তারপর নাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ঘরটা আরও একবার মুছে নিচ্ছি, মানে ঠাকুর ঘরটা প্রথমে মুছছি, তারপর আরও যে ঘরগুলো আছে সমস্তই মুছে নেব। ধরুন ছোট বাচ্চা, সে লেখাপড়া শিখছে, তাকে অক্ষর শেখানো হচ্ছে, তাকে অ লিখতে বলা হয়েছে, সে তো ভুল করবেই। ভুল করে লিখে তবেই না সে সঠিকটা লিখবে, বা 1 2 3 4 যাই বলুন না কেন, সে কিন্তু প্রথমে ভুল লিখবে, বাঁকা লিখবে, বা লাইন ঠিক হবে না। তারপর তার সেই লেখাগুলো অভ্যাসের পর আস্তে আস্তে সঠিক হবে। ভুল থেকেই তো শেখে। আমরা বড়রাও কিন্তু, যেমন ধরুন রান্নাঘরে রান্না করছি, কোনো কিছু রান্না করতে গেলাম, হয়তো প্রথম দিন রান্নাটা খুব ভালো হলো না, বা স্বাদ হলো না, বা লবণটা কম হলো, পরের দিন কিন্তু সেটা আর হয় না। একবার ভুল হয়েছে, পরের দিন আপনি নিজেকে শুধরে নিচ্ছেন। ভুল করলেই শেখার একটা সুযোগ কিন্তু পাওয়া যায়। আপনি রুটি বানাচ্ছেন রান্নাঘরে, ভালো পারেন না, প্রথম প্রথম আপনার রুটি খারাপ হবে, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই রুটি সুন্দর বানাতে পারছেন, এক্সপার্ট হয়ে গেছেন রান্নায়। ভুল হয়েছিল শুধরে নিয়ে নিজেকে পাল্টে নিয়েই কিন্তু আপনি রান্নাটা শিখে ফেলেছেন। আমরা গৃহিণীরা তো যখন সংসার জীবনে প্রবেশ করি, প্রথম কিন্তু খুব ভালো রান্নায় এক্সপার্ট সকলে থাকে না। কেউ কেউ থাকে, তবে সবাই যে থাকে এমনটা নয়। আস্তে আস্তে ভুল করতে করতেই আমরা শিখে ফেলি। আপনার না শেখা কোনো কাজ প্রথমেই যে পারফেক্টভাবে হবে এমনটা তো নয়। সেক্ষেত্রে আপনার বাড়ির বড়রাই তো আপনাকে শেখাবে যে এভাবে করো, ভালো হবে। আর এই যে এটা হচ্ছে গ্রাস কাপ মাছ, আপনাদের দাদাভাই এনেছিল বাজার থেকে, একেবারে বিলের টাটকা মাছ। রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল। আর মাছের সাইজটা দেখলেন কত বড় পিস হয়েছে, রিং পিসগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আর পাশে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, আর এদিকে মাছগুলো ভাজতে রেখেছি। এবার পেঁয়াজকলি আর বেগুন কেটে নিয়েছিলাম, দেখলেন তো, সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জল ঝরাতে রাখলাম, কারণ পেঁয়াজকলি আর বেগুন দিয়ে ভাজবো। আপনাদের দাদা ভাই খেতে ভীষণ পছন্দ করে। প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজতে রাখলাম। দ্বিতীয় ব্যাচের মাছগুলো কড়াইতে দিয়েই এই যে বাটিটা সঙ্গে সঙ্গে জল বুলিয়ে রেখে দিলাম, পরে সাবান দিয়ে খুব ভালো করে মেজে নেব। মানে লবণ হলুদের যে আঁশটানি গন্ধ সেটা কিন্তু এতে থাকবে না। মাছগুলো ভাজতে রেখে মাছের যে মশলাটা করব সেটা রেডি করে নিলাম। দেখুন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার পেস্টটা রেডি করে নিলাম। এদিকে সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম। তারপর একটা টমেটো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে
বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর পাশের গ্যাসে কিন্তু আমি মগে একটু জল গরম করতে রেখেছি, ওই গরম জলটাই তরকারিতে দেব, মানে মশলা কষানো হয়ে যাওয়ার পর মাছের গ্রেভি বানানোর জন্য ব্যবহার করব। এতে করে শীতকালে মানে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি শীতের সময় রান্নার জন্য গ্রেভি বানানোর জন্য যে জল ব্যবহার করি সেটা সব সময় চেষ্টা করি একটু গরম জল ব্যবহার করতে। গ্রেভি ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। মাছটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি নিচের ঘরগুলো মুছে নিই। ওই যে বলছিলাম, ভুল করে ভয় পেও না, ভাবো শেখার একটা সুযোগ পেয়েছো। এটা আমার ক্ষেত্রে তো একেবারেই প্রযোজ্য। কারণ যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তখন আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি। তখন খুবই ভয় পেতাম রান্নাঘরে গিয়ে রান্না করতে। ভাবতাম এতজনের রান্নাবান্না কি করে করব, পারবো আমি? কিন্তু মনে আবার সাহস দিত আমার শাশুড়ি মা, আমার যা, নিশ্চয়ই পারবে, যা পারবে তাই করবে, চলো শিখে নিতে হবে। তবে আমি কিন্তু ভয় পেয়ে পিছিয়ে থাকার পাত্রী ছিলাম না। আমি ভাবতাম ঠিক আছে, ভুল হোক ঠিক হোক করব, যা হয় হবে। যেমন ধরুন মাটন রান্না করা বা চিকেন রান্না করা, বাপের বাড়িতে কোনো দিন কিন্তু সেগুলো আমি করিনি, মাই করেছে। শ্বশুরবাড়িতে প্রথম দিন মাংস রান্না করেছিলাম, মাটন, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। ভাবিনি যে অত সুন্দর রান্না আমি করতে পারবো। এই যে সাহস করে এগিয়েছিলাম, তবেই না রান্নাটা ভালো হয়েছিল, সবার প্রশংসা পেয়েছিলাম। শ্বশুর, শাশুড়ি, দেওর, ভাসুর, ননদ সবাই খুবই প্রশংসা করেছিল। আর সত্যি বলছি, রান্নাটা খুবই ভালো হয়েছিল। যদিও সেদিন আমি প্রথমবার মাটন রান্না করেছিলাম। আমার যা আমাকে বলেছিল এভাবে করো ওভাবে করো, হেল্প করেছিল, কিন্তু নিজে হাতেই করেছিলাম, সাহস করে এগিয়েছিলাম, তবেই না সফলতা পেয়েছিলাম। রান্নাই বলুন আর পড়াশোনায় বলুন বা সংসারের কাজকর্মই বলুন, সব কিছুরই কিন্তু সফলতা আছে। আপনি যে ওই রান্নাটা করে শ্বশুরবাড়ির সবার কাছে প্রশংসা পেলেন, আমাদের গৃহিণীদের এটাই তো সফলতা, আর কি চাই। একবার তো বড় একটা ভুল করেছিলাম, যখন মালপোয়া পিঠের ব্যাটার আমার শাশুড়ি মা আমাকে বানাতে বলেছিল। তেমন ভালো বানাতে পারতাম না, যাই হোক উনি বলে দিয়েছিলেন সেই মতো আমি করেছিলাম, কিন্তু ব্যাটার একেবারেই ভালো হয়নি। মালপোয়া পিঠে ফুল ছিল না। আমার শাশুড়ি মা আবার তাতে বেশ কিছু উপকরণ মিশিয়ে ব্যাটারের থিকনেসটা ঠিক করে নিলেন, তারপর মালপোয়া পিঠেগুলো ভালোভাবে হলো। ওই যে শাশুড়ি মায়ের কাছে থেকে শিখে নিলাম, তারপর কিন্তু আমি নিজে যখন এখন নিজের সংসারে বানাই, ভালোই বানাতে পারি। মালপোয়া পিঠে এখন আমার ভালো হয়। ভুল করেছিলাম বলেই না সেটা শিখতে পেরেছিলাম। আমার শাশুড়ি মা মালপোয়া পিঠে, চালের রুটি খুবই ভালো বানায়। ওনার কাছেই আমি চালের রুটি বানানো, মালপোয়া পিঠে বানানো শিখেছিলাম। প্রথম পারতাম না, কয়েকবার ওনার সঙ্গে থেকে করে শিখেছি। যেমন ধরুন চালের রুটির মানে ডোটা রেডি করা একেবারেই আমার হতো না। অনেকবার দেখিয়েছেন উনি, তবেই আমি শিখেছি। ভুল করে করে শিখেছি। ভুল করে তো ভয় পেয়ে পিছিয়ে থাকিনি, তবেই না শিখতে পেরেছি। যাই হোক, অনেক গল্প করলাম। এখন দেখলেন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নার যে বাসনপত্র ছিল সেগুলোও মেজে নিয়েছি। স্নান সেরে এখন চলে এসেছি পুজো করতে। পুজো করে নিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। স্নান করে জামা কাপড় বালতিতে রেখেছিলাম, মেলা হয়েছিল না। দুপুরের খাওয়া দাওয়ার পর এখন ছাদে এসেছি কদবেল মাখা করতে।
দুপুরের খাওয়া দাওয়া করতে আজ একটু লেট হয়ে গেছিলো। রান্না হয়ে গেলেও আপনাদের দাদাভাই যেহেতু স্কুল থেকে বাড়ি আসতে দেরি করেছিল, তাই কদবেল মাখা করে খেতেও কিন্তু আমাদের বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার আগ মুহূর্তে খেলাম। কদবেল মাখাটা ভীষণ ভালো হয়েছে। একটা শর্ট ভিডিও বানিয়েছি, শেয়ার করব আমার এই চ্যানেলে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম। শীতের সিজনে কমলা লেবু খুব ভালো পাওয়া যায়। আপনাদের দাদা ভাই ঠাকুরের প্রসাদে দেওয়ার জন্য কমলা লেবু এবং আপেল অনেকগুলো এনেছে। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরের কাছে কমলা লেবু, আপেল এগুলো ভোগে লাগাই। এখন সমস্ত ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আমার গুরুদেব, আমার দেওয়াল আলমারিতে দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, দেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, কপিল মুনি, রাধা মাধব তার সখীগণ এবং তুলসী মঞ্চে আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিলাম। বাইরে আজকে এখনও অন্ধকার ঘোর হয়ে নেমে আসেনি, বাইরেটা হালকা আলোময় হয়ে আছে। আর সেই সময় আমি তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম। জানেন তো, তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ যে প্রতিদিন সঠিক সময় জ্বালতে পারি এমনটা হয় না। যেদিন সঠিক সময়ে তুলসী মঞ্চে সন্ধ্যা দিতে পারি সেদিন মনটা ভীষণই খুশি হয়। আজ যেমন ভীষণ খুশি হয়েছি আমি। এক দিন কার্যক্ষেত্রে হয়তো সময়টা একটু পিছিয়ে যায়, তবুও প্রতিদিন আমি ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিই। আজকেও জ্বেলে দিলাম। এবার শঙ্খ বাজিয়ে 3 দেবতাকে আমি আহ্বান করছি। সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়ে এখন নিচে নেমে এসে সবার জন্য দুধ চা বানিয়েছি। আজকের ব্লগটি চা খেতে খেতে এখানেই আমি শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।